প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রেস ভিউতে সংবাদ পর্যালোচনামূলক এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি রয়েছি শিবলি চৌধুরী কায়েস। আমার সাথে অতিথি হিসেবে অংশ নিয়েছেন সাংবাদিক ইউনিয়নের অফিস সেক্রেটারি ইমরান আনসারী। ইমরান আনসারী, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আমাদের স্টুডিওতে এলেন। সমসাময়িক রাজনীতি এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা মূলত আলাপ করে থাকি আমাদের এই অনুষ্ঠানে। এছাড়াও যেহেতু এটা এখানকার গণমাধ্যম, সেই হিসাবে আমরা প্রথমেই যদি একটু গুরুত্ব দেই, আসছে আমেরিকার নির্বাচন 2016 প্রাইমারি নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে, ডিবেট চলছে। তো গতকালের একটা ডিবেট প্রসঙ্গে যদি আপনাকে জিজ্ঞেস করি, হিলারি ক্লিনটন এবং স্যান্ডার্সের তীব্র বাকযুদ্ধ হয়েছে, সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন, যেহেতু গণমাধ্যম কর্মী, আপনি সংবাদ প্রকাশও করেছেন হয়তো। সেই বিষয়ে আপনার মতামতটা যদি একটু বলেন। দেখুন কায়েস, মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমান বিশ্বে যেখানেই গণতন্ত্রের চর্চা হচ্ছে সেখানেই আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার যে বিউটি, যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে বা ওঠে এই ডিবেটের মধ্য দিয়ে, এই বিতর্কের মধ্য দিয়ে। কারণ এই বিতর্কের মাধ্যমেই সাধারণ ভোটাররা, যারা আপনার বছরের সবসময় রাজনীতি নিয়ে খবর তেমন একটা রাখেন না, কিন্তু কে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন, কে দলীয় মনোনয়ন পাচ্ছেন, তা বিচার বিশ্লেষণের জন্য যে কয়েকটি মানদণ্ড রয়েছে তার মধ্যে বিতর্ক একটি বিষয়, যার মধ্য দিয়ে প্রার্থীরা জনগণের সামনে উপস্থাপিত হন তার নিজস্ব প্রজেক্ট নিয়ে, তার নিজস্ব পরিকল্পনা নিয়ে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ইতিহাসে একটা সৌন্দর্য বলে আমি মনে করি। গতকালকে যে বিতর্কটি হলো সেটি ছিল ডেমোক্র্যাট দলের দলীয় প্রার্থী মনোনয়নের দৌড়ে যারা এগিয়ে আছেন তাদের মধ্য থেকে 5 জন আপনার এই বিতর্কে অংশ নিয়েছেন। এর মধ্যে জো বাইডেন আসার কথা ছিল, পরবর্তীতে তিনি অংশ নেন। হ্যাঁ, আরো 2-1 জন আছে, এবং জো বাইডেনের বিষয়টাও কিন্তু আপনার যে শেষ হয়ে গিয়েছে তেমনটাও বলা যাবে না, কারণ তিনি ভাইস প্রেসিডেন্ট। তো আমি কালকের এই বিতর্কের দিকে আসি। 5 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে যে বিতর্ক হলো, কিন্তু এই বিতর্কের মূল অংশ জুড়ে এই মূল স্থান দখল করে নিয়েছেন কিন্তু সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং সিনেটর স্যান্ডার্স। তো এই বিতর্কের মধ্যে আমি যেই জিনিসগুলো দেখেছি, যে একজন নিজ দলের প্রার্থী আরেকজন প্রার্থীর প্রতি যে শ্রদ্ধাবোধ, যে সহমর্মিতা, যে সহনশীলতা প্রকাশ, যে সৌজন্যবোধ প্রকাশ, তার মধ্য দিয়েও পারস্পরিক যে বিতর্ক, পারস্পরিক যে পারস্পরিক ভিন্ন মত প্রকাশের যে কালচার, এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য এটা একটা অনুকরণীয় বিষয় হয়ে দাঁড়াতে পারে। আপনি কালকে খেয়াল করলে দেখবেন যে হিলারির চিঠি, ইমেইল প্রকাশ নিয়ে কিন্তু একটা বিতর্ক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। সেই বিষয়টা নিয়ে কিন্তু হাস্যরসাত্মকভাবেই স্যান্ডার্স তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাকে বলছেন যে আমি আপনার পাশে আছি। কিন্তু এটা বলেই তিনি শেষ হন নাই, কিন্তু হিলারি ক্লিনটনের ভিন্ন ধরনের যে পরিকল্পনা, তার অভিবাসন নীতি, তার ব্যবসায়িক নীতি, তার কর্মসংস্থান সৃষ্টির যে নীতিমালা, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু স্যান্ডার্সের একটা ভিন্ন মত কিন্তু আমরা কালকে দেখতে পেয়েছি। স্যান্ডার্স নিজেকে কালকে তুলে ধরেছেন, নতুন করে তুলে ধরেছেন। এবং স্যান্ডার্স যে বিষয়টি কালকে, আমার মনে হয় যে মার্কিন নির্বাচনের, সম্ভবত আমি যদি ভুল না করি, মার্কিন প্রেসিডেন্ট ইলেকশনের এই বিতর্কে প্রথমবারের মতো একটি নতুন জিনিস তিনি নিয়ে এসেছেন, সেটি হচ্ছে গণতান্ত্রিক সমাজতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু সবাই জানে যে পুঁজিবাদের
বিকাশে তারা সারা বিশ্বব্যাপী কাজ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। বিশেষ করে উপসাগরীয় যুদ্ধের পর 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর দ্বিমেরু পৃথিবী থেকে একমেরু পৃথিবীর যখন নেতৃত্ব আসলো, মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে যখন সারা পৃথিবী এক নয়া বিশ্ব ব্যবস্থায় আসলো, তখন থেকে কিন্তু পুঁজিবাদের প্রচার এবং প্রসার শুরু হলো। বার্লিন দেয়াল ভেঙে দেয়া হলো, দুই জার্মানি একত্রিত হলো এবং 1993 সালের পর থেকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুঁজিবাদী ধারায় কিন্তু বিভিন্ন দেশে আমরা দেখতে পেলাম। সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বা তাদের প্রচেষ্টায়, তাদের সহযোগিতায়, তাদের গাইডলাইনেই হচ্ছিল। কিন্তু এখনকার এই সময়ে এসে সমাজতন্ত্রের কথা কিন্তু আমরা শুনছি। সমাজতন্ত্রের কথা এটা একটা নতুন একটা বিষয়। আপনি জানবেন যে সে একটা খুব মানবিক বিষয়কে সামনে নিয়ে এসেছেন, যে মোট সম্পদের 57% যে নতুন আয় প্রতি বছর হয়, এই 57% আয়ের 100 ভাগের মধ্যে 57% আয় চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের 1% পরিবারের মধ্যে। 1% লোক এই 57% আয়কে তারা অ্যাবজর্ব করছে। এটা খুবই অর্থনৈতিকভাবে তিনি বলছেন যে সম্পদের সুষম বন্টন, যে ধনী গরিবের যে বিশাল ব্যবধান তৈরি হচ্ছে, এই ব্যবধানগুলোকে কমিয়ে আনতে হবে। তিনি সেটাকে গণতান্ত্রিক উপায়ে তিনি আরেকটি মানবিক বিষয় এখানে তুলে ধরেছেন, যে দেখুন এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা, সেখানে আপনি দেখতে পাবেন যে সেখানে একটু ইনকাম যদি কারোর বেশি হয় তাকে কিন্তু তাকে ট্যাক্স বেশি দিতে হয় এবং কাউকে আপনার ইন্স্যুরেন্স বেশি পে করতে হয়। সে বলতেছে এটা খুব অমানবিক একটা বিষয় যে তার বাচ্চা জন্মগ্রহণ করেছে কিন্তু তাকে টাকা পে করতে হবে দেখে তার বাচ্চা হসপিটালে রয়েছে আর তার মা কিন্তু বাসায় রয়েছে। এটা মানবিকভাবেই এক ধরনের অমানবিক বিষয়। আর তিনি আরো উদাহরণ টেনে বলেছেন আমাদেরকে সুইডেনের দিকে, আমাদেরকে ডেনমার্কের দিকে তাকাতে হবে। সেই জবাবে হিলারি কিন্তু বলছেন ডেনমার্ককে আমরা ভালোবাসি, এটা ডেনমার্ক নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্র তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে হ্যাঁ, তিনি পুঁজিবাদের পক্ষে দাঁড়িয়েছেন এবং তিনি স্পষ্ট করেছেন যে আমি একজন প্রগ্রেসিভ এবং আমি একজন পুঁজিবাদী। এবং তিনি আরো বলেছেন যে পুঁজিবাদের কথা যখন আমি চিন্তা করি, যখন আমার ভাবনায় আনি, তখন আমার মধ্যবিত্ত শ্রেণী যে ব্যবসা বাণিজ্যের দিকে এগিয়ে আসছে সেই দিকে আমি লক্ষ্য রাখছি। এবং তিনি পুঁজিবাদকে সমর্থন করে এতটুকু বলেছেন যে পুঁজিবাদ নিয়ে যাতে অতিরঞ্জিত কিছু না করা হয়, তাকে যেন নিয়ন্ত্রণ আমরা করি, সেটার ব্যাপারে আমাদের দায়িত্ব রয়েছে। কিন্তু তিনি পুঁজিবাদের একজন সমর্থক হিসেবে কালকে তার এই ডিবেটে তিনি অংশ নিয়েছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, স্যান্ডার্সও খুব ভালো করেছেন, কিন্তু কালকে হিলারি ক্লিন্টনকে খুব প্রাণবন্ত মনে হয়েছে, তাকে খুব আত্মবিশ্বাসী মনে হয়েছে এবং তার বলার ঢং বাচন ভঙ্গির মধ্যে এক ধরনের আপনার যে উৎফুল্লতা, একজনের শাইনেসহীনতা, আপনি বলতেই পারেন যে এটা কেন, কারণ তিনি একবার প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে চেয়েছিলেন, পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন। সেই কারণে তার চেয়ে বেশি হলো তিনি যেই প্রশ্নগুলো রেজ করেছে সেই প্রশ্নগুলো সাবলীল ভাষায় খুব যেটাকে বলে এনথুজিয়াস্টিক ওয়েতে তিনি উপস্থাপন করেছেন। সেই জায়গায় রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে হিলারি কিছুটা হলেও তার এই দৌড়ে এগিয়ে আছেন সেন্টারশিপ। ইমেল বিতর্ক থেকে ইমেল বিতর্কটা একটা ইস্যু। একজন প্রেসিডেন্ট যখন, একটা মার্কিন যুক্তরাষ্ট্রের যখন একজন কেউ প্রেসিডেন্ট হতে চান, তখন তার এই ছোটখাটো বিষয়গুলো আসবেই, সেগুলোকে মোকাবেলা করেই সে হয়তো ওভারকাম করতে পারবে। তবে কালকে তার পারফরমেন্স নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক মন্তব্য করেছেন যে তিনি ওভারকাম করতে পেরেছেন। আমি আপনার কাছে জানতে চাইবো, এটা তো ডেমোক্র্যাটদের নিজস্ব লড়াইয়ের বিষয় আপনি বললেন, তো এটা জানেন এখানেও কিন্তু ডেমোক্র্যাট পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই দুটা ভাগে বিভক্ত বড় বড় রাজনৈতিক দলগুলো। আমাদের দেশে যেটা বিএনপি, আওয়ামী লীগ হয়তো দলীয় ব্যানারে রয়েছে। তো এখানে রিপাবলিকানদের যে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর হিলারিকে নিয়ে বেশি আলোচনা বইছে এবং আমাদের ইমিগ্র্যান্ট কমিউনিটি যারা এখানে বসবাস করছে তারা কিন্তু হিলারির প্রতি মেজরিটি সমর্থন রয়েছে। তো আপনি রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের মধ্যে কাকে আপনি বেশি? এটা তো খুব স্বাভাবিক যে ডেমোক্র্যাটরা স্বভাবতই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে, স্বভাবতই ইমিগ্রেন্ট। এবং হিলারি ক্লিন্টন অলরেডি তিনি বলেছেন যে ওবামার যে দৃষ্টিভঙ্গি, ওবামার যে পলিসি,
তিনি সেটাকে কন্টিনিউ করবেন এবং কোনো কোনো ক্ষেত্রে উনি চেষ্টা করবেন আরও বেটার কিছু করা যায় কিনা ইমিগ্রান্টদের নিয়ে। সেক্ষেত্রে স্যান্ডার্সও কিন্তু আপনার ইমিগ্রান্টদের পক্ষেই তিনি কথা বলেছেন এবং স্যান্ডার্সের যে বক্তব্য তিনি কিন্তু মিডল ক্লাসের চেয়েও আরও নিচু স্তরের লোকজনের জীবনযাত্রার মান উন্নয়নের কথা বলছেন। তো সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রান্টেই বেশি, আরও নিচু স্তরে কিন্তু আছে ইমিগ্রান্ট হবে বা চেষ্টা করছে বা যাদের গ্রিন কার্ড আছে এই ধরনের লোকেরাই কিন্তু মানে আপনার নিম্ন সীমায় থাকে অর্থনৈতিক। সেই সুযোগটা তিনি যদি প্রেসিডেন্ট হন সেই সুযোগ সুবিধাটা কিন্তু যারা স্বল্প আয় করেন তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে লোকেরা বেশি সময় ধরে কাজ করে কিন্তু তারা খুব কমই তারা আয় করতে পারে। এটা আসলে কি পলিটিক্যাল কথা। আপনি জন ক্যারিও কিন্তু অভিবাসী দিবস উপলক্ষে কিছুদিন আগে একটা কথা বলেছে যে অভিবাসী এই দেশটা অভিবাসীদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাস্তবায়নের ক্ষেত্রে দেখুন এখানে কংগ্রেস আছে, তাদেরকে সিনেট আছে, তাদের রিপাবলিকানদেরও কনসেনসাসের প্রয়োজন হয়। সবকিছু মিলিয়ে কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থা, তাদেরকে সবকিছু দেখে তাদের অর্থনৈতিক ব্যবস্থা সবকিছু মিলিয়ে, তবে কারোর যদি প্ল্যান থাকে সে পুরোপুরি 100% না করুক কিন্তু কিছু কাছাকাছি তো যেতে যাবে। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে টার্মের যে নীতি সেটা খুব অ্যাগ্রেসিভ, খুব রেডিক্যাল, কারণ এই দেশটি গঠনই হয়েছে অভিবাসীদের দ্বারা। সে নিজে তার বাবাও অভিবাসী, সেই জায়গায় তার যেই বক্তব্য তার যেই নীতিমালা সেটা খুব অ্যাগ্রেসিভ আমার কাছে মনে হয়েছে। সেই অ্যাগ্রেসিভনেসকে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ কিভাবে নিবে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই ডিবেট আরো চলবে, এটা প্রথম বিতর্ক, আরো বিতর্ক রয়েছে, দলীয় বিতর্ক, ডেমোক্রেট পার্টি এটা প্রথম বিতর্ক হয়েছে, মাঠে মাঠে প্রচারণাও রয়েছে, আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। সেক্ষেত্রে অভিবাসী সহকারে যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ বলেন, সবকিছু মিলিয়েই মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বা ডেমোক্রেট সমর্থকরা সিদ্ধান্ত নেবেন কাকে তারা কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেহেতু বিশ্ব বিভিন্ন দেশের যুদ্ধ, এখানে বিশ্বের বৈশ্বিক যে রাজনীতি, ভূ রাজনীতি বলেন, রাশিয়ার যে উত্থান বলেন, সবকিছু মিলিয়েই কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ বা ডেমোক্রেট দলীয় ভোটাররা বা ডেমোক্রেট সমর্থকরা সিদ্ধান্ত নেবেন কাকে তারা রিপাবলিকানদের বিরুদ্ধে মাঠে ছাড়বেন বা প্রতিদ্বন্দ্বিতা। এই আলোচনা চলতেই থাকবে ইলেকশনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আপনার বেশ কয়েকটি পত্রিকার লিড নিউজ আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন জমা দিয়েছেন তারা দুজনেই, কিন্তু হঠাৎ করেই আপনার একটা সংবাদ চলে এসেছে পাকিস্তানে সালাউদ্দিন কাদের চৌধুরী করাচিতে বেশিরভাগ সময় ছিলেন, ওই সময়টাতে যে অভিযোগগুলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ডেট সহ, তিনজন প্রধানমন্ত্রী সহ তিনজনে তার পক্ষে সাক্ষী দেওয়ার কথা জানিয়েছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, যুদ্ধাপরাধের যে বিচার প্রক্রিয়া, এটার আন্তর্জাতিক মানে হচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক বিশ্বে বেশ প্রশ্ন তৈরি হয়েছে। আচ্ছা, আমরা এই প্রশ্ন নিয়ে বিজ্ঞাপন বিরতির পর আসছি, আপনার অ্যান্সার জানবো। দর্শকরা হয়তো অপেক্ষা আছেন এই অ্যান্সারটা আপনি কিভাবে দিচ্ছেন। দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের মূল আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। I'm Bruce Fisher. No one chooses to be injured in an accident, but if you have been, make sure you choose the right attorney. My office is experienced at getting multi-million-dollar verdicts and settlements for accident victims. The consultation is free, so call today. Construction accidents, auto accident, accident at home, trip and fall, medical malpractice. যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ পেতে আজই যোগাযোগ করুন। যে কোনো দুর্ঘটনায় গত 15 বছর যাবত অ্যাটর্নি ব্রুস ফিশার বাংলাদেশি কমিউনিটির জন্য সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। ল অফিস অফ এইচ ব্রুস ফিশার পিসি, ফোন 212-957-3634. Hi, I'm Dr. Yvonne Khan. Welcome to Khan's.
Khan's tutorial is New York's #1 tutorial for Common Core, Citywide ELA and Math, Summer Program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khan's tutorial, where we educate for life. Call today. বুঝতে পারবেন ওকে প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আমরা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রেস ভিউতে। আপনারা জানেন যে আজকে আমাদের সাথে অংশ নিয়েছেন, প্রবাসে অবস্থান করছেন ইমরান আনসারী, যিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন নেতা, অফিস সেক্রেটারি। আনসারী ভাই, বিরতির পর আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যে বিষয়টা বলছিলেন যে বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচারের আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্ন রয়েছে, সেটা মোটামুটি বিভিন্ন সময় বিভিন্নজন বলছেন, সরকারের পক্ষ থেকে বলছেন না আন্তর্জাতিক মান রক্ষা করা হচ্ছে, কিন্তু হঠাৎ করে সালাউদ্দিন কাদের চৌধুরী, আমরা জানি বাংলাদেশের প্রবীণ পার্লামেন্টারিয়ান এবং প্রভাবশালী একজন রাজনীতিবিদ, তাকে ঘিরে পাকিস্তান এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী সহ কেউ। দেখুন, আমি সেই কথাটি আপনাকে বলছিলাম যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নাম যেহেতু আন্তর্জাতিক অপরাধ আদালত দেয়া হয়েছে, সেহেতু আন্তর্জাতিক মহলের দৃষ্টি চোখ কিন্তু এই বিচার প্রক্রিয়া নিয়ে রয়েছে এবং এই বিচার প্রক্রিয়া নিয়ে সময়ে সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, হিউম্যান রাইটস ওয়াচ এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন বিবৃতি তারা কিন্তু দিয়ে যাচ্ছে এটার বিচারের স্বচ্ছতা, জবাবদিহিতা যাতে নিশ্চিত হয়। তো এক্ষেত্রে আমরা নতুন করে আরেকটি বিষয় দেখলাম যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ মিয়া সুমরু এবং সাবেক মন্ত্রী ইসহাক খান খাকওয়ানি ও দেশটির প্রভাবশালী দৈনিক ডন মিডিয়া গ্রুপের চেয়ারম্যান আম্বর হারুন সাহেগল, এই কয়েকজন লোক সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে তারা সাক্ষ্য দিতে চান। সেই রিপোর্টটা বেরিয়েছে আল জাজিরার অনলাইন পোর্টালে। এখন এই অনলাইন পোর্টালের এই সাক্ষাৎকার সরকার কতটুকু আমলে নিবে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে এবং এটার আইনগত ভিত্তি বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ আইন বলেন এবং বাংলাদেশে এখন যে প্রচলিত যে আইন বলেন বা সংবিধান বলেন, বাইরের মিডিয়ার একটি রিপোর্ট বাংলাদেশের বিচার ব্যবস্থায় বা এত বড় ধরনের বিচার ব্যবস্থা, বিচারটা অনেক দূর এগিয়ে গিয়েছে, সেই জায়গায় এটা কতটুকু ভূমিকা রাখবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে এটা একটা নতুন মাত্রা যোগ করেছে, কারণ যুদ্ধাপরাধের বিচার হলে বা ফাঁসি হলে ফাঁসি কিছু লোকের হয়ে যাবে, কিন্তু এটার রেশ কিন্তু শেষ হবে না। এটার যে ইমপ্লিকেশন, এটার গবেষণা, এটার পরিধি, এটার এই বিচারের মান, এটা নিয়ে কিন্তু বিস্তর গবেষণা হবে। সেটা 50 বছর পর হলো, 50 বছর পরে, কারণ বিষয়টা যতটা আইনি তো তার চেয়ে বেশি রাজনৈতিক এটা আমাদের কাছে মনে হয়েছে। তো সেক্ষেত্রে সরকার, আমার মনে হয় যে সরকারের মধ্যে কিছুটা হলো আলাপ আলোচনা শুরু হয়েছে যে বিষয়টা কি করা যায়, তবে খুব বেশি প্রভাব পড়বে বলে আমার মনে হচ্ছে। তবে এটা একটা এভিডেন্স হয়ে থাকবে, ইতিহাসের একটা অংশ হয়ে যেতে পারে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে কথা বলতে চেয়েছিলেন যে যেই সময় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই সময় তিনি পাকিস্তানে ছিলেন, কিছু লোক বলতে চেয়েছিল সেটা আমলে নেওয়া হয় নাই বা নেওয়া হয়েছে। এই দুইটাই কিন্তু হতে পারে, আমরা চাইবো আসলে এই বিষয়টা সরকার আমাদের দেশে, আমি মনে করি স্বচ্ছতা জবাবদিহিতার জন্য সুযোগটা দেওয়া উচিত বলে মনে করি এবং সেটা দিলে ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা আরো বাড়বে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি আরেকটা বিষয়ে। আপনি জানেন যে লিটন নামে একজন এমপি ছিলেন সুন্দরগঞ্জের, 5 জানুয়ারি নির্বাচনে তিনি নির্বাচিত এমপি। ওই নির্বাচন নিয়ে আমরা আর কথা বলতে চাইছি না, কিন্তু তিনি অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। তিনি একটা শিশুকে 2 পায়ে গুলি করেছেন এবং এটা নিয়ে অনেক সমালোচনা হওয়ার পরও তাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু পরবর্তীতে তিনি জামিন নিতে আসার পর উচ্চ আদালত তাকে জামিন। দেখুন, আমরা 5 জানুয়ারি নির্বাচনের পরে আমরা সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে, বৈধতা নিয়ে অনেক প্রশ্ন করি, অনেক সমালোচনা করি, কিন্তু এই একটি জায়গায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না দিলে আমি কৃপণ হব।
আমি মনে করি যে প্রধানমন্ত্রী সরকার এর জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার দরকার, কারণ ৫ জানুয়ারি নির্বাচনের পরে এমপিরা বা রাজনীতিবিদরা বা আওয়ামী লীগের সমর্থকরা যেভাবে একমুখী মানে এক দলীয় নীতি বা অন্যকে একবারে তুচ্ছ তাচ্ছিল্য করা বা অন্যকে একবারে সমূলে মূলোৎপাটন করে দেয়া, যে আমি থাকবো আর কেউ থাকবে না, এই যে মনোভাব, সেই মনোভাবে কিছুটা হলেও প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত একটা মাইল ফলকে দাঁড়াবে। সবাই সতর্ক হবে যে না, আমি যা করব তাই সঠিক। কিন্তু আপনার আইনের ক্ষেত্রে কি এটা হয় প্রধানমন্ত্রী বলতে হবে? এটা তো বিচার ব্যবস্থা, এটা বুঝতে হবে। এটা বাংলাদেশ নিয়ে আপনি কথা বলছেন, বাংলাদেশের আইন কতটুকু মান্য হয় আর অমান্য হয় এটা আপনি খুব ভালো করে জানেন। বাংলাদেশের পলিটিক্যাল কালচারও আপনি জানেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিও আপনি জানেন। আমি সেই জায়গা থেকে বলছি যে প্রধানমন্ত্রীকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং আরো সাধুবাদ জানাবো যে আইন তার নিজস্ব গতিতে যাতে চলে, একজন সংসদ সদস্য হিসাবে যাতে ইমিউনিটি সে না পায়, যে কিছুদিন আইওয়াস করে তিনি জেলে আছেন, তিনি আদালতে হাজিরা দিচ্ছেন, তারপরে দেখা গেল তিনি জামিনে বেরিয়ে গেলেন এবং বিচারের দীর্ঘসূত্রিতা দিয়ে তিনি আইনের ফাঁক ফুঁক করে বেরিয়ে গেলেন, সেটা যাতে না হয়। আমি চাই যে অবিলম্বে এই অন্যায় কাজের যে ধরনের শাস্তি হওয়া দরকার, আদালত যাতে খুব দ্রুত এই ধরনের আইন এবং কার্যকর করতে পারে, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী একটি নজির উপস্থাপন করবেন যে মন্ত্রী বা এমপি হলেই সবকিছুকে ধরাকে সরাগান করা যাবে না। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমি মনে করি, বিশ্বাস করি, খুব কার্যকর ভূমিকা রাখবেন এবং সেটা আমরা দেখতে পাবো খুব অচিরেই। আচ্ছা, এই বিষয়ে আমরা তবে এক্ষেত্রে আরেকটা কথা না বললেই নয়, এখানে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বিরাট ধরনের ভূমিকা পালন করছে এবং মূলধারার মিডিয়া যে ভূমিকাটি পালন করতে পারেনি সেই ভূমিকাটা সোশ্যাল মিডিয়া করেছে, জনমত তৈরি করেছে, সেই জনমতকে সরকার কাউন্ট করেছে। মানে বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়া একটা বড় ধরনের শক্তি, রেভলিউশন তৈরি করতে পারছে এবং পারবে, সেটা কিন্তু একটা ইন্ডিকেটর হয়ে থাকলো আমাদের কাছে। এর মাঝে আরেকটা ঘটনা তো ঘটেছে, ডক্টর HBM ইকবালের ভাতিজা মদ্যপ অবস্থায়, সে কিশোর, গাড়ি চালিয়ে কয়েকজনকে আহত করেছে, তাকেও গ্রেপ্তার করা হয়নি। আমরাও আশা করব যে এই বিষয়গুলা আইনের দৃষ্টিতে দেখবে এবং পুলিশ তারা দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আপনি যেটা বলছেন সেটা যেন কার্যকর হয়। আমরা এবার যাচ্ছি বাংলাদেশে, এরপর আমরা আসছি নির্বাচন কমিশনে। আমরা ছোট্ট করে বাংলাদেশে মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আমরণ অনশনে দাঁড়িয়ে আছে এখনো। এটা আপনাকে প্রশ্ন করার কয়েকটা কারণ আছে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, প্রাচ্যের যে অক্সফোর্ড বলা হয়ে থাকে, সেই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করতো, যারা জয়লাভ করতো, তাদের যে ফিলিংস ছিল তখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম, বুয়েটের ক্ষেত্রে, ঢাকা মেডিকেলের ক্ষেত্রে, কিন্তু সেই জায়গা থেকে এখন কিন্তু এই সরকারের আমলে 7 বছরে অনেকটা পিছিয়ে এসে নকল প্রবণতা। দেখুন, আমি শর্ট করে বলি, আমি এই আলোচনা, দেখুন এই আলোচনাটা, এই বিতর্ক চলছে বাংলাদেশে। আমি না শুধু, যারা সরকার সমর্থক বুদ্ধিজীবী তারাও বলছেন শিক্ষা ব্যবস্থাকে, মানে পুরো শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। বিশেষ করে এই গোল্ডেন জিপিএর বন্যা বইয়ে দেওয়া হচ্ছে, শতভাগ পাস চাপিয়ে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে একটি মানে ডি ইসলামাইজেশন করার নাম দিয়ে অনৈতিক শিক্ষা ব্যবস্থা এখানে ঢুকানো হয়েছে। এবং শুধু তাই নয়, ভর্তি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দেওয়া হয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে প্রকৃতপক্ষে বাংলাদেশের এই মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েটের যে আপনার ভর্তি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া প্রস্তুতি কারো যদি মানে তার এই মেট্রিক ইন্টারে একাডেমিক দুর্বলতা থাকে, সেই ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার ওই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতো। যেমন আমি মনে করতে পারি, ঢাকা ইউনিভার্সিটি যখন আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি, আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে দৈনিক 18 ঘন্টা করে আমরা পড়তাম এবং ক্ষয় ইউনিটে 2100 আসন ছিল। আমি মনে মনে স্বপ্নে আমি মানুষের কাছে বলতাম 2100 নম্বরের যে সিরিয়ালটা, সেটা যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস দিয়ে যদি আমি আমার ইউনিভার্সিটি যেতে পারি, আমার জীবনটা সার্থক হবে। সেই পরিশ্রম করার কারণে আমার মনে তখন 972 নম্বর
সিরিয়ালে আমি মনে হয় টিকেছিলাম। আমার স্বপ্ন ছিল কিন্তু আমি 2100 নম্বর হব, যে শেষ নাম্বারটা যাতে আমার হয়। আমি সেই স্বপ্ন নিয়ে পরীক্ষা দিয়েছি এবং আমি দাবি করে বলতে পারি যে আমি বিগত 12 বছরে যত কিছু পড়াশোনা করছি, আমি 1 বছরে তার চেয়ে বেশি আমি পড়াশোনা করছি শুধুমাত্র ভর্তি পরীক্ষার সিস্টেমটার কারণে। এবং আপনাকে ইউ হ্যাভ টু নো, আপনাকে জানতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে সিস্টেমটা এভাবে করা যায়। আপনি বুয়েটে ভর্তি হতে আপনাকে জানতে হবে এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। আপনাকে মেডিকেলে ভর্তি হতে হলে আপনাকে বেসিক কিছু জিনিস নলেজ অর্জন করেই আপনাকে এখানে ভর্তি হতে হবে। সেই জায়গাটাকে নষ্ট করে দেওয়া হলো এবং খাদের কিনারে এনে দাঁড় করে দিল। আমি জানি না কে সেই কাণ্ডারি হবেন এই শিক্ষা ব্যবস্থাকে এই খাদের কিনারা থেকে ফিরিয়ে আনবেন। আমরা সেই প্রত্যাশায় থাকবো, আমরা আশাবাদী মানুষ। এবার আমরা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে যাচ্ছি। আজকে বেরিয়েছে নিউ ইয়র্কের ঠিকানা পত্রিকা, এখানে একটা সেকেন্ড লিড ব্যানার করেছে, স্থানীয় নির্বাচনে নৌকা ধানের শীষ, নৌকা নেই দাঁড়িপাল্লা এবং বিএনপিকে সমূলে ধ্বংসের আয়োজন বলা হয়েছে। আপনি নির্বাচন কমিশন নিয়ে আপনার পেশাগত ক্যারিয়ারে অনেক কাজ করেছেন, সেই ক্ষেত্রে এই যে স্থানীয় নির্বাচনে দুইটা প্রতীকে নির্বাচন করতে হবে, এটা কেন চাপিয়ে দেওয়া ইচ্ছে? দেখুন, এখানে হেডলাইন করেছে এটা আসলে দুইটা প্রতীকে না, দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, সেটা আমরা জানি, কিন্তু এখানে এখন দেখুন এই ব্যবস্থার মধ্যে রাজনৈতিক একটা দুর্বিসন্ধি রয়েছে। কারণ এখন একদলীয় ব্যবস্থা, যেভাবে বলেন বাংলাদেশে একদলীয় ব্যবস্থা কায়েম রয়েছে, সেই জায়গায় এখন গ্রামে গ্রামে একটি সংঘাত, রাজনৈতিক সংঘাত ছড়িয়ে যাবে এই ধরনের একটা ব্যবস্থার জন্য। আমি এটাকে সাধুবাদ জানাতে পারতাম যদি বাংলাদেশের রাজনৈতিক দলীয় ব্যবস্থায় গণতন্ত্র চালু থাকতো। কারণ আপনি আজকে আওয়ামী লীগ ধরেন যে বিএনপির লোকেরাও এখানে নির্বাচন করতে পারবে, তাদেরকে পুলিশ কোনো হয়রানি করবে না, আপনি ধরে নিলাম, কোনো ধরনের ঝামেলা করবে না। শুধু দাঁড়িপাল্লা নাই কেন, নির্বাচন কমিশনের নিবন্ধনের মধ্যে তারা নেই, নির্বাচনের অনিবন্ধিত হয়ে পড়েছেন, সেই কারণে তারা হয়তো দলীয় প্রার্থী দাঁড়িপাল্লা মার্কায় তারা হয়তো নির্বাচন করতে পারবেন না, কিন্তু তাদেরকেও ধরেন যে সুযোগ দেয়া হলো। কিন্তু আমি প্রথমেই বলবো আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে যেই সমস্যাটা হবে, দেখুন আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো এনলিস্টেড কোনো সদস্য সংখ্যা আছে? কেউ কি বলতে পারে যে তার ওয়ার্ড পর্যায়ের এনলিস্টেড লোকটা অমুক? বিএনপির কি কোনো এনলিস্টেড কোনো লোক আছে? যেমন এখানে ডেমোক্রেট হলে আপনি ডেমোক্রেট কিন্তু আপনি সাইন করেন, এটা সবাই জানে যে আপনি ডেমোক্রেট, এনলিস্টেড থাকে। এবং তাইলে আমরা কিভাবে দেখি ইউনিয়ন পর্যায়ে যে কমিটিগুলো হয়, এটা কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয় সভাপতি সেক্রেটারি গুলো? যদি সেটা না হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে অগণতান্ত্রিক পন্থায় আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি হয়, সেক্রেটারি হয়। এই অগণতান্ত্রিক লোকেরাই আবার এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত সভাপতি সেক্রেটারি হিসেবে, এটা দ্বারা কি দাঁড়াচ্ছে? এটা মানে আমার বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, বাংলাদেশের যে মহল্লার কালচার, বাংলাদেশের যে ওয়ার্ডের কালচার, বাংলাদেশের যে গ্রামে গ্রামের যে একটা কালচার, গ্রামের নির্বাচনগুলো যে হয় যে আমরা এই গ্রাম একটা ঐক্যজোট, ওই ঐক্যজোটে আওয়ামী লীগ বিএনপি বুঝি না, একজন লোককে বাংলাদেশের কালচারে মানে গ্রামীণ কালচারে একটা বিরাট ধরনের আঘাত হানবে এবং এই ব্যবস্থার মধ্যে দিয়ে, এবং এই ব্যবস্থার মধ্যে দিয়ে মানে তৃণমূল পর্যায়ে বিএনপি এবং আওয়ামী লীগের এন্ট্রি যত শক্তি আছে সকল শক্তিকে ইরাডিকেট করার, সমূলে নির্মূল করার একটা প্রক্রিয়া হিসাবে এই ব্যবস্থা করা হয়েছে। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে যে লোকটা নৌকা মার্কায় ভোট নেবে, পুলিশ প্রশাসনের কোন লোক নৌকা মার্কার বিরুদ্ধে বা ধানের শীষের পক্ষে ওই কেন্দ্রে কাজ করা তার জন্য সম্ভব হবে? বর্তমান ব্যবস্থায় আমার মনে হয় 5 জানুয়ারি নির্বাচনের পরে সম্ভব হবে না। পরবর্তী সিটি নির্বাচনে সেই আলামত চোখে পড়েনি। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার হয়তো দর্শকরা আপনি যেটা বোঝাতে চাইছেন, আসলে আমাদের দেশের যে সংস্কৃতি, এলাকার যে সংস্কৃতি, সেগুলো এত রাজনীতি ঢুকে যাওয়ার কারণে এটা কলুষিত হচ্ছে। গ্রামে গ্রামে দ্বন্দ্বিক পরিস্থিতি তৈরি হবে, গ্রামে গ্রামে এই রাজনীতি নিয়ে সংঘাত তৈরি হবে, নিজেদের দলের মধ্যেও সংঘাত তৈরি। আমরা আশা করব জাতীয় রাজনীতিতে এই বিষয়টা যেন আবারও চিন্তা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি, আমাদের সাথে অংশ নেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আগামী দিনে নতুন কোনো অতিথির সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টাইম টেলিভিশনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।